অভিযানের সময় আমরা এমন অনেক গল্প বা লোককথার সম্মুখীন হই যা আমাদের মনে একটা গভীর দাগ কেটে দিয়ে যায়। তেমনই কিছু গল্প নিয়ে আমাদের এই নতুন আয়োজন, গল্প অভিযান। আজকের গল্প সত্যি কি মিথ্যে তা আপনাদের কল্পনাপ্রসূত। গল্পের সুবিধার্থে জায়গার নামগুলো পাল্টে দিয়েছি। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গল্প। গল্প বলিয়ে সায়নের পাহাড়ের খিদে। কালিম্পংয়ের চড়াই শেষ করে আমাদের বোলেরো যখন পাইন বনের ছায়া ঘেরা রাস্তায় ঢুকলো, চঞ্চল জানলার কাজটা পুরো নামিয়ে দিল। ঠান্ডা পাহাড়ি বাতাস এক ঝাপটা গাড়ির ভেতর ঢুকে পড়তে ও একটা লম্বা শ্বাস নিয়ে বলল, এই গন্ধটা বুঝলি আর্য, এই সাথে পাই না ধুলোর গন্ধটার জন্য সারা বছর চাতক পাখির মতন বসে থাকি। আমি হাসলাম। চঞ্চল আমার স্কুলের বেঞ্চমেট, এখন কলকাতার এক নামী মার্কেটিং ফার্মের বড় কর্তা। আর আমি সাদামাটা স্কুল টিচার, যার শখ একটু আধটু লেখালেখি। আমাদের পেশা আলাদা, জগৎ আলাদা, কিন্তু বন্ধুত্বের সমীকরণটা সেই ক্লাস 5-এর মতোই রয়ে গেছে। আমাদের একটা অলিখিত নিয়ম আছে, বছরে 2 বার আমরা সব কিছু ছেড়ে ছুড়ে পাহাড়ে পালাবো। নো নেটওয়ার্ক, নো অফিস, নো টেনশন। গাড়িতে আস্তে আস্তে পুরোনো দিনের কথা হচ্ছিল। আমি বললাম, ভাগ্যিস এবার আর ট্রেকিং নয়, সোজা তিনচুকে আর বিদ্যাসাগর হোমস্টে। বিষ্ণুদা ফোন করেছিল বুঝলি, বলল আকাশ নাকি একদম পরিষ্কার। চঞ্চল চোখ না খুলেই বলল, বিষ্ণুদার হাতের ওই দেশি মুরগির ঝোল আর ধোয়াটা ভাত, ওফ! আর বারান্দায় বসে কাঞ্চনজঙ্ঘা, 3 চুকের মতন শান্তি আর সত্যি কোথাও নেই রে। গতবার মনে আছে সারাদিন শুধু বারান্দায় বসে কাটিয়ে দিয়েছিলাম। তিনচুকে গ্রামটা আমাদের কাছে নতুন নয়, এই নিয়ে পঞ্চমবার আসছি। ছবির মতো সাজানো ছোট্ট একটা জনবসতি, যেখানে সময়ের কাঁটা যেন থমকে গেছে। এখানকার প্রতিটি বাঁক, প্রতিটা গাছ আমাদের চেনা। আর সেই কারণেই এবার আমাদের রেস্ট করার গন্তব্য তিনচুকে। দুপুর নাগাদ গাড়ি যখন গ্রামের রাস্তায় ঢুকলো, রোদ তখন কড়া, কিন্তু গাড়ি থেকে নামতেই একটা খটকা লাগলো। অন্যবার গ্রামে ঢুকলেই বাচ্চারা হাত নাড়ে, গ্রামের মহিলারা হাসি মুখে তাকায়, তবে এবার বাচ্চারা কোথায়? গ্রামটা কেমন যেন থমথমে। কয়েকজন দেখলাম জটলা করে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। আমাদের গাড়িটা দেখা মাত্রই তারা যেন একটু অস্বস্তিতে পড়ল। তারপর যে যার মতো দ্রুত সরে গেল। চঞ্চলে ব্যাপারটা লক্ষ্য করলো, কাঁধের ব্যাগটা নামাতে নামাতে বলল, কিরে, গ্রামের ভাবসাব বেজায় থমথমে মনে হচ্ছে না? আমারও তাই মনে হলো। তবে আমি বললাম, হয়তো স্থানীয় কোনো ঝামেলা হয়েছে, পঞ্চায়েত বা বন দপ্তরের ব্যাপার হতে পারে। ওসব নিয়ে ভেবে লাভটা কি? আমরা এসেছি রিল্যাক্স করতে। চিন্তা ভাবনাটা না হয় কলকাতার জন্যই তুলে রাখ। বিদ্যাসাগর হোমস্টেটা গ্রামের একটু ওপরের দিকে, নির্জনতায় মোড়া। কাঠের দোতলা বাড়ি, সামনে এক ফালি ফুলের বাগান, আর পেছনে বিস্তীর্ণ সিঙ্গালীলা অরণ্য বনানী। মালিক বিষ্ণু তামাং আমাদের দেখে এক গাল হেসে বেরিয়ে এলো, কিন্তু সেই হাসিতে আগের মতো প্রাণ নেই। চোখ দুটো কেমন বসা, কপালে গভীর চিন্তার ভাঁজ। আসুন স্যার, আসুন, অনেকদিন পর এলেন। বিষ্ণুদা আমাদের ব্যাগগুলো হাত থেকে নিতে নিতে বলল। ওর সাথেই বেরিয়ে এসেছিল ওর ছেলে সাগর, যে এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে। সেই কত ছোটোবেলায় প্রথম দেখেছিলাম ওকে। আমি ওর সুন্দর করে সেট করা চুলটা একটু ঘেঁটে দিতে ও হেসে ভেতরে ব্যাগ নিয়ে চলে গেল। বিষ্ণুদাকে জিজ্ঞেস করলাম, কী গো, সব ভালো তো? গ্রামের আবহাওয়া আজ এরম চুপচাপ কেন? বিষ্ণুদা আর একটা ব্যাগ নিয়ে এগোতে এগোতে একটু যেন এড়িয়ে গিয়েই বলল, না না স্যার, সব ঠিক আছে। আসলে ঠান্ডাটা একটু বেশি তো, তাই হয়তো কেউ বেরোয়নি। আপনারা দোতলার কর্নার রুমটাই নেবেন তো? ওটাই তো আপনাদের ফেভারিট। ঘরে ঢুকে ফ্রেশ হতে হতে চঞ্চল বলল, বিষ্ণুদার কিছু একটা লুকাচ্ছে আর্য, খেয়াল করলি? ও আমাদের চোখের দিকে থেকে কথা বলছিল না। আর সাগরেরও কিরকম একটা আড়ষ্ট ভাব। আর ওই রুমের চাবিটা দেওয়ার সময় লোকে বোধহয় হাতটা কাঁপছিল, দেখলি তুই? আমি টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে বললাম, সব দেখেছি ভাই, তুই বড্ড বেশি ভাবিস। বাদ দে তো, আমরা এসেছি 2 দিন মস্তি করতে, গ্রামের পলিটিক্স নিয়ে মাথা ঘামাতে নয়। তবু যেন চঞ্চলের মন
চঞ্চলই হয়ে থাকলো। দুপুরের খাওয়া সেরে আমরা দোতলার কাঠের বারান্দায় এসে বসলাম। এখান থেকে নিচে রাস্তাটা পরিষ্কার দেখা যায়। রোদ পড়ে আসছে, বিকেলের একটা মরা আলো ছড়িয়ে পড়েছে পাইন বনে। এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশ। সেই নিস্তব্ধতাই উপভোগ করছি এমন সময় একটা গাড়ির কর্কশ হর্ন সেই শান্তি ভেঙে চুরমার করে দিল। একটা সাদা স্করপিও ধুলো উড়িয়ে এসে থামলো হোমসের গেটে। গাড়ি থেকে নামলেন এক ভদ্রলোক, বেশ ভারী কিচালের, চোখে সানগ্লাস, সাথে এক মহিলা, আর তাদের সাথে আরও এক দম্পতি। কিন্তু আমার নজর আটকে গেল বছর 6 একটা বাচ্চার দিকে। লাল জ্যাকেট পরা ফুটফুটে ছেলেটা গাড়ি থেকে নামা মাত্রই ছুটোছুটি শুরু করলো। আমি আর চঞ্চল বারান্দার রেলিংয়ে ভর দিয়ে একটু কৌতূহলী হয়ে নিচে তাকালাম। ভদ্রলোকের নাম শেখর, পরে জেনেছিলাম। উনি আড়মোড়া ভেঙে হাঁক পারলেন, ম্যানেজার ম্যানেজার কোথায়? বাকি সব হোমস্টে নাকি ভর্তি, এই অফ সিজনেও। রুম হবে তো? 2টো ডাবল রুম লাগবে। বিষ্ণুদা ঘর থেকে বেরিয়ে এলো, সাথে তার স্ত্রী লক্ষ্মী। লক্ষ্মী বৌদি বাচ্চাটাকে দেখা মাত্রই শিউরে উঠল, যেন বাচ্চা নয়, সাক্ষাৎ বিপদ এসে হাজির হয়েছে। বিষ্ণুদা ছেলেটির দিকে একবার তাকালো, তারপর সোজা মাথা নেড়ে বলল, না স্যার, রুম নেই, সব বুকড। আপনাদের তো ফোনে বলেইছিলাম। আমি আর চঞ্চল একে অপরের দিকে তাকালাম। হোমস্টে তো পুরো ফাঁকা, আমরা ছাড়া আর একটাও গেস্ট নেই। তাহলে বিষ্ণুদা মিথ্যে বলছে কেন? নিচে তখন তর্ক শুরু হয়ে গেছে। শেখরবাবু গলার স্বর চড়িয়ে বললেন, বুকড মানে? অনলাইনে তো দেখাচ্ছে অ্যাভেলেবল। আর এই অফ সিজনে পুরো তিনচুকে ভর্তি, এটা অফ বিট জায়গা। মস্করা হচ্ছে? কোনো হোমস্টেই নাকি খালি নেই? বিষ্ণুদা হাত জোর করে বলল, আঙ্কে স্যার, নেটে আপডেট করা হয়নি, সত্যি রুম নেই। আপনারা প্লিজ আর একটু ড্রাইভ করে ওই মানেভঞ্জনের দিকে চলে যান না, ওখানে রুম পেয়ে যাবেন। চঞ্চল ফিসফিস করে বলল, আর্য, কেসটা কি বলতো? বিষ্ণুদা কি বিজনেস ছেড়ে দিচ্ছে? কাস্টমার ফেরাচ্ছে, তাও আবার এই অফ সিজনে? আর কত রুম নেই মানে? পুরো গ্রামটাই তো খালি। নিচে শেখর আর অন্য লোকটি তখন নাছোড়বান্দা। পকেট থেকে পার্স বের করে শেখরবাবু বললেন, বেশি টাকার জন্য করছো তো? আমি ডাবল দেবো, কিন্তু রুম আমার চাই। সন্ধে হয়ে আসছে, এই বাচ্চাটাকে নিয়ে আমি অন্ধকারে কোথায় যাব? দরকার হলে ট্রিপল টাকা নাও, তবে রুম দাও। বিষ্ণুদা আর লক্ষ্মী বৌদি একটু সরে এসে নিজেদের মধ্যে কিছু একটা বলা বলি করল। বিষ্ণুদার অসহায় মুখটা দেখে আমার মায়াই লাগছিল। তবে ব্যাপারটা কি? অনেকক্ষণ তর্কাতর্কির পর শেখরবাবুর জেদের কাছে বিষ্ণুদা হার মেনে অনিচ্ছা সত্ত্বেও চাবি আনতে গেল। কিন্তু চাবি দেওয়ার আগে বিষ্ণুদা একটা অদ্ভুত শর্ত দিল। ওর গলাটা নিচ থেকে আমাদের বারান্দা অবধি স্পষ্ট ভেসে এলো, আর কথাটা শুনেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রুম দিচ্ছি স্যার, কিন্তু একটা কথা, সূর্য ডোবার পর দয়া করে ওই বাচ্চাটিকে নিয়ে একদম রুমের বাইরে বেরোবেন না, বারান্দাতেও না। এখানকার হাওয়া বাচ্চাদের সহ্য হয় না। শেখরবাবু তাচ্ছিল্যের সাথে হেসে বললেন, আরে আচ্ছা বাবা, আচ্ছা, যত সব পাহাড়ি নিয়ম। ওনারা যখন লাগেজ নিয়ে ঢুকছেন, আমি চঞ্চলকে বললাম, শোন, ব্যাপারটা সাধারণ পলিটিক্স মনে হচ্ছে না, কিন্তু বিষ্ণুদা ওই বাচ্চাটাকে দেখেই ভয় পেয়েছে, খেয়াল করেছিস? আর হাওয়া খারাপ মানেটা কি? আমরা তো কতবার এসেছি, কোনোদিন তো এমন অদ্ভুত ওয়ার্নিং শুনিনি। চঞ্চল চিন্তিত মুখে মাথা নাড়ল। সামথিং ইজ রং আর্য, ভেরি রং। বিকেল গড়িয়ে সন্ধে নামার মুখে তিনচুকের রূপটাই বদলে গেল। একটু আগে যে পাহাড় কাঞ্চনজঙ্ঘার সোনায় মোড়া ছিল, নিমেষের মধ্যে একরাশ ঘন কুয়াশা এসে তাকে গিলে খেল। চারপাশটা ঝপ করে অন্ধকার হয়ে এলো, আর সেই সাথে নামলো হাড় কাঁপানো ঠান্ডা। আমি আর চঞ্চল বারান্দার বেতের চেয়ারে বসেই ছিলাম, চঞ্চলের হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, আর আমার চোখ পাইন বনের অন্ধকারে। অনেকক্ষণ কোনো কথা নেই আমাদের মধ্যে। পাহাড়ের এই সাইলেন্সটাই আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম, কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। পাশের ঘরের দরজা খোলার শব্দে আমাদের ধ্যান ভাঙল, আর শেখরবাবু আর ওনার বন্ধু সুমিত বেরিয়ে এলেন বারান্দায়। দুপুরে সেই বিরক্তি ভাবটা শেখরবাবুর চোখে মুখে আর নেই, বরং এখন বেশ ফুরফুরে মেজাজ। গায়ে দামি জ্যাকেট চাপিয়ে হাসি মুখে আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি দাদা, বড় হচ্ছেন নাকি? এই জায়গাটা বড্ড বেশি শান্ত, তাই না? আমি পাল্টা হেসে বললাম, না না,
বোর হব কেন? এই শান্তির জন্যই তো কলকাতা থেকে পালানো। আমি আর্য, আর ও আমার বন্ধু চঞ্চল। শেখরবাবু হাত বাড়িয়ে দিলেন। আমি শেখর, আর এ হলো আমার বিজনেস পার্টনার সুমিত। আমরা মুম্বাই থেকে আসছি। আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে। দুজনেই হাঁপিয়ে উঠেছিলাম কাজের চাপে, তাই ফ্যামিলি নিয়ে একটু হাওয়া বদল। কথায় কথায় আলাপ জমে উঠল। জানলাম শেখরবাবুর স্ত্রী রাই মুম্বাইয়ের এক নামী কলেজের প্রফেসর, আর সুমিতবাবুর স্ত্রী মীরা একজন পেন্টার, প্রকৃতির ছবি আঁকতে ভালোবাসেন। তাই এই নির্জন জায়গা বাছা। ভদ্রলোকেরা দুজনেই বেশ শৌখিন এবং উচ্চশিক্ষিত। কথায় বার্তায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। সুমিতবাবু পকেট থেকে ইন্ডিয়া কিংসের একটা প্যাকেট বের করে অফার করতে করতে বললেন, আসলে কি বলুন তো, আমরা তো সিটি লাইফে অভ্যস্ত। এই বিকেল 5টার পর চারিদিক অন্ধকার হয়ে যাওয়াটা ঠিক হজম হয় না। শেখরবাবু চঞ্চলের দিকে তাকিয়ে চোখের একটা ভঙ্গি করে বললেন, সেই জন্যই একটা ব্যবস্থা করেছি। ওই ম্যানেজার কি যেন নাম, বিষ্ণু, হ্যাঁ, ওকে পড়িয়ে ফেলেছি। চঞ্চল ভুরু কুচকে জিজ্ঞেস করল। ব্যবস্থা মানে? শেখরবাবু নিচু গলায় বললেন, বিষ্ণুকে বলেছি ওই নিচে লনটাতে একটা বনফায়ার আর বারবিকিউয়ের ব্যবস্থা করতে। প্রথমে তো বেটা কিছুতেই রাজি হচ্ছিল না। সেই এক বলি হাওয়া খারাপ, বাচ্চা আছে, বাইরে বেরোবেন না। আরে মশাই, ঠান্ডায় আগুন পোহাবো না তো কি লেপ মুড়ি দিয়ে বসে থাকবো? শেষে কিছু এক্সট্রা টিপস আর ধমক ধমক দিতে রাজি হলো। এখন নিচে কাঠ আর কয়লা জোগাড় করছে। আমার বুকের ভেতরটা একটু ছ্যাঁত করে উঠল। দুপুরের বিষ্ণুদার সেই সতর্কবাণী, সূর্য ডোবার পর বাচ্চা নিয়ে বাইরে বেরোবেন না। কথাটা কানে বাজল। পয়সা দিলে যে সব নিয়মই শিথিল হয়ে যায়, বুঝলাম পাহাড়েও তার ব্যতিক্রম হয় না। সুমিতবাবু এবার আসল কথাটা পারলেন। আমাদের কাছে কিছু ভালো স্কচ আছে, ডিউটি ফ্রি থেকে নেওয়া। আপনারা যদি জয়েন করেন তো আসরটা জমে যায়। এই ঠান্ডায় বারবিকিউ আর হুইস্কি, জাস্ট ভাবুন। চঞ্চলের চোখ দুটো চকচক করে উঠল। ও এমনিতেই আড্ডাবাজ মানুষ, তার ওপর নতুন লোক, পাহাড়ি রাত, আগুন আর ওই স্কচ, লোভ সামলানোর দায়। ও আমার দিকে তাকিয়ে বলল, কিরে আর্য, যাবি নাকি? বিষ্ণুদা যখন রাজি হয়েছে তখন আর চাপ কি? আড্ডাও হবে সবার সাথে। আমি মুহূর্তের জন্য দ্বিধা করলাম। বিষ্ণুদার ওই ভয় পাওয়া মুখটা আর শেখরবাবুর এই জোড়াজুড়ি, করবোটা কি? তবে দুটোর মধ্যে শেষমেশ আমি দ্বিতীয়টাকেই বেছে নিলাম। হয়তো আমি নিজেও চাইছিলাম এই গুমোট ভাবটা কাটুক। মৃদু হেসে বললাম, চলুন তাহলে নিচে গিয়ে বসা যাক। শেখরবাবু বেশ খুশি হয়ে বললেন, গ্রেট, আপনারা নামুন, আমরা লেডিজ আর বাচ্চাকে নিয়ে আসছি। আজ রাতটা একটু সেলিব্রেট করা যাক, কি বলেন? ওনারা ঘরে ঢুকে যেতে আমি আর চঞ্চল বারান্দা থেকে উঠে দাঁড়ালাম। নিচে লনের এক কোণে বিষ্ণুদাকে দেখা যাচ্ছে। আবছা অন্ধকারে ও ঝুঁকে পড়ে কাঠ সাজাচ্ছে। কিন্তু উপর থেকে মনে হলো ওর শরীরটা যেন কাঁপছে। ঠান্ডায় নাকি ভয়, সেটা তখনও বুঝিনি। কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতেই নাকে এলো এক তীব্র ধূপের গন্ধ। চন্দন আর ধুনো মেশানো একটা ভারী গন্ধ ডাইনিং হলটার বাতাসকে যেন আচ্ছন্ন করে রেখেছে। হলঘরটা এখন প্রায় অন্ধকার, শুধু এক কোণে একটা মোমবাতি জ্বলছে। আর সেই মোমবাতির কাঁপতে থাকা আলোয় নজরে পড়ল দেওয়ালের তাকে রাখা একটা ফ্রেমে বাঁধানো ছবি। ছবিটা সাদা কালো, তাতে বছর দশেকের এক কিশোরের মুখ। সরল হাসি মাখা সেই মুখের ওপর দুলছে টাটকা গাঁদা ফুলের মালা, আর ছবির সামনে ধূপকাঠিগুলো পুড়ে পুড়ে ছাই হচ্ছে। বিষ্ণুদা এক মনে ছবিটার সামনে দাঁড়িয়েছিল। আমাদের পায়ের শব্দে ও চমকে ঘুরে তাকালো, আর দেখলাম ওর চোখ দুটো কেমন যেন ভেজা। আমি ছবিটার দিকে তাকিয়ে দ্বিধাস্বরেই জিজ্ঞেস করলাম, বিষ্ণুদা, এটা কার ছবি গো? বিষ্ণুদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আগে স্যার, আমার ছোট ভাই অজয়। চঞ্চল ছবিটার কাছে গিয়ে দাঁড়ালো ও সম্বেদনা সুরে জিজ্ঞেস করলো, ইস, খুব কম বয়সে চলে গেছে মনে হচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি গো, নাকি অসুখ? বিষ্ণুদা ম্লান হাসল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে একরাশ ক্লান্তি। ও ছবিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, না স্যার, অ্যাক্সিডেন্টও নয়, অসুখও নয়। ও মারা যায়নি। মানে আমরা ওর শরীরটা কোনো দিন খুঁজেই পাইনি। আমি অবাক হলাম। বডি পাওনি মানে? কি বলছো? বিষ্ণুদা গলাটা নামিয়ে বলল, ও হারিয়ে গিয়েছিল স্যার, 1994 সাল, ঠিক আজকের দিনেই।
তাই প্রতি বছর এই দিনেই ধূপমালা দিই। বিষ্ণুদার চোখে মুখে প্রিয়জন হারানোর শোকের চেয়েও বেশি যেটা প্রকট সেটা হলো এক অজানা আতঙ্ক। যেন সেই হারিয়ে যাওয়ার কারণটা ও জানে কিন্তু বলতে পারছে না। হারিয়ে যাওয়া আর মারা যাওয়া দুটোর মাঝখানের এই রহস্যটা আমার মনের ভেতর একটা খটকা তৈরি করলো। কিছু তো আছে যা বিষ্ণুদা বলতে চাইছে না, তবে সেটা কি? আমি আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ওপরের সিঁড়িতে জুতোর খটখট আওয়াজ আর হইচই শোনা গেল। শেখরবাবুর গলার আওয়াজ ভেসে এলো। আরে রাই, সাবধানে নামো। আর ঋষি, ডোন্ট রান বাবা, পড়ে যাবে। মুহূর্তের মধ্যেই ডাইনিং হলে সেই ভারী শোকের পরিবেশটা উবে গেল। শেখরবাবু, সুমিতবাবু আর তাদের স্ত্রীরা রাই আর মীরা হুড়মুড় করে নিচে নেমে এলেন। সাথে সেই লাল জ্যাকেট পরা ঋষি, তার মাথায় এখন একটা মাংকি টুপি আর পায়ে একটা ছোট্ট বল। শেখরবাবু আমাদের দেখে বললেন, কি দাদা, আপনারা দাঁড়িয়ে কেন? চলুন, বাইরে তো সব রেডি মনে হচ্ছে। বিষ্ণুদা তাড়াতাড়ি চোখের কোণটা হাত দিয়ে মুছে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ স্যার, আগুন জ্বালানো হয়ে গেছে। আপনারা লনে গিয়ে বসুন, আমি স্ন্যাক্স পাঠাচ্ছি। তারপর একটু ইতস্তত করে বলল, স্যার, বাচ্চাটাকে রুমে রাখলেই ভালো করতেন। রাই কথাটা উড়িয়ে দিয়ে বললেন, ও অনেক ঘোরে আমাদের সঙ্গে, অত সহজে ও অসুস্থ হয় না। কথাটা আর এগোলো না। শেখরবাবুদের হাসাহাসি আর ঋষির বল ড্রিবল করার শব্দে বিষ্ণুদার ভাইয়ের হারিয়ে যাওয়ার প্রসঙ্গটা চাপা পড়ে গেল। কিন্তু বাইরে বেরোনোর আগে আমি আর একবার ছবিটার দিকে তাকালাম। মোমবাতির আলোয় মনে হলো ছবির ছেলেটি যেন জীবন্ত, আর ওর সেই সরল হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য। রাত তখন বেশ অনেকটাই হয়েছে। কুয়াশার চাদরে মোড়া তিনচুকে গ্রামের বুকে একমাত্র জীবন্ত অস্তিত্ব যেন আমাদের এই বনফায়ার। দাউ দাউ করে জ্বলা আগুনের শিখাগুলো অন্ধকারের বুক চিরে ওপরের দিকে উঠছে। হুইস্কির বোতলটা অর্ধেকের বেশি খালি। সবার গ্লাসে এখন তৃতীয় রাউন্ড শেষ। পাহাড়ের হাড় কাঁপানো ঠান্ডা আর পেটের ভেতর দামি স্কচ, দুই মিলে পরিবেশটা এখন বেশ ফুরফুরে। শেখরবাবু গ্লাসে একটা বড় চুমুক দিয়ে হো হো করে হেসে উঠে বললেন, অসাধারণ, মানে জাস্ট ভাবা যায় না। আপনারা দুজন মাঝরাতে তাঁবুর বাইরে ভাল্লুক ভেবে লাঠি নিয়ে বেরোলেন, আর গিয়ে দেখলেন পাহাড়ি কুকুর জুতোর ফিতে চুবোচ্ছে। হ্যাটস অফ বস, আপনাদের লাইফটাই আসল, আমরা তো কর্পোরেট খাঁচায় বন্দি। চঞ্চলও হেসে বলল, আরে দাদা, কর্পোরেটের খাঁচাতে তো আমিও বন্দি, তবে এই আর্যর পাল্লাই করে এসব করতে হয়। সুমিতবাবু চঞ্চলের গ্লাসে আরেকটু পানীয় ঢালতে ঢালতে বললেন, সত্যি আর্যবাবু, আপনাদের গাজল ডোবার ওই ভুতুরে অভিজ্ঞতার গল্পটা শুনে আমারই গায়ে কাটা দিচ্ছিল। মীরা তো আমার হাতটাই খামচে ধরেছিল। মীরা আগুনের তাপে হাত সেঁকছিলেন। সুমিতবাবুর কথা শুনে লজ্জাতুর মুখে হেসে বললেন, ধুর, তুমি বড্ড বাড়িয়ে বলো। তবে হ্যাঁ, জায়গাটা কিন্তু ওই গল্পের জন্য পারফেক্ট। রাই এতক্ষণ চুপচাপই ছিলেন। কোলের মধ্যে ঋষি অঘরে ঘুমাচ্ছে। উনি ম্লান হেসে বললেন, আপনাদের সাহস আছে বলতে হবে। আমি ঋষিকে নিয়ে বাঘ ভাল্লুক তো দূর, একটা টিকটিকি দেখলেও যা ভয় পাই। হাসাহাসির মধ্যেই রান্নাঘর থেকে আর এক রাউন্ড ধোঁয়া ওঠা বারবিকিউ চিকেনের ট্রে নিয়ে এলো বিষ্ণুদা আর লক্ষ্মী বৌদি। মশলা মাখানো পোড়া মাংসের গন্ধে চারপাশটা ম ম করছে। লক্ষ্মী বৌদি সবার প্লেটে খাবারগুলো দিয়ে তড়িঘড়ি চলে গেল, যেন এই অন্ধকারের মধ্যে বেশিক্ষণ বাইরে থাকতে চাইছে না। কিন্তু বিষ্ণুদা দাঁড়িয়ে রইল তদারকি করার জন্য। শেখরবাবু চিকেনের লেগ পিসে একটা কামড় দিয়ে তৃপ্তির সুরে বিষ্ণুদার দিকে তাকিয়ে বললেন, আরে বিষ্ণু, তুমি তো দারুণ রাধ হয়ে, কিন্তু তুমি শুধু দাঁড়িয়েই থাকবে নাকি? আমাদের তো অনেক গল্প হলো, এবার যে তোমার পালা। বিষ্ণুদা একটু অপ্রস্তুত হয়েই বলল, আমার পালা মানে স্যার? শেখরবাবু বললেন, মানে এই যে মীরা বলছিল জায়গাটা ভুতুরে, তা এই গ্রামে নিজস্ব কোনো গল্প নেই? ফোকলোর যাকে বলে, এত পুরনো গ্রাম, নিশ্চয়ই কোনো অতিপ্রাকৃত ঘটনার ইতিহাস আছে। বিষ্ণুদা আমতা আমতা করে পিছিয়ে গেল। গল্প স্যার, আমি মুখ্য মানুষ, ওসব বলতে পারি না। আর এখানেও সব কিছু নেই স্যার, সব রটনা।
সুমিতবাবু তখন নেশার চোখে বেশ চনমনে। উনি নিজের গ্লাসটা নামিয়ে রেখে নতুন একটা গ্লাসে বেশ খানিকটা হুইস্কি ঢাললেন আর সোজা উঠে গিয়ে বিষ্ণুদার হাতে সেটা গুজে দিলেন। না বললে তো হবে না বস। এই নাও, আগে এটা গলায় ঢালো। এই ঠান্ডায় না শুনবো না। এটা ভেতরে গেলে গল্প এমনিই বেরিয়ে আসবে। বিষ্ণুদা প্রথমে নিতে চায়নি। না স্যার, আমি ডিউটিতে আছি, আমি খাবো না। শেখরবাবু ধমকের সুরে অথচ হেসেই বললেন, আরে রাখো তো তোমার ডিউটি, এখন এখানে আমরা ছাড়া আর কোনো জনমানুষই নেই। ধরো গ্লাসটা, বসো আমাদের সাথে। অগত্যা বিষ্ণুদা গ্লাসটা হাতে নিতেই সুমিতবাবু ওকে জোর করে আগুনের পাশে একটা ছোট মোড়ায় বসিয়ে দিলেন। আগুনের লাল আভা বিষ্ণুদার তামাটে মুখের ওপর পড়ল। এক চুমুক পান করার পর ওর মুখে সেই জড়তাটা যেন একটু কাটল, কিন্তু চোখের ভয়টা গেল না। মীরা বেশ উৎসাহিত সুরে বললেন, বলুন না বিষ্ণুদা, আমরা খুবই ইন্টারেস্টেড। বিষ্ণুদা আগুনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর খুব নিচু ফিসফিস করা গলায় বলল, গল্প নয় ম্যাডাম, সত্যি ঘটনা। এ গ্রামের এক কালো ইতিহাস আছে যা আমরা সবাই ভুলতে চাই, কিন্তু পারি না। আমরা সবাই নড়ে চড়ে বসলাম। চঞ্চল আমার দিকে একবার তাকালো। এখন ওর চোখেও কৌতূহল। বিষ্ণুদার গলার স্বরে এমন কিছু একটা ছিল যা সেই হাসি খুশি আড্ডার মেজাজটাকে নিমেষেই বদলে দিল। বিষ্ণুদা আগুনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আগুনের লকলকে শিখাগুলো ওর চোখের মনির ভেতর নাচছে। গ্লাসের পানীয়তে একটা বড় চুমুক দিয়ে ও গলাটা একটু ভিজিয়ে নিল। তারপর সেই নিচু থমথমে গলায় বলে চলল, অনেক কাল আগের কথা স্যার। তিনচুকে তখন সবে পত্তন হচ্ছে, জঙ্গল কেটে বসতি করছে মানুষ। একদিন অমাবস্যার রাতে গ্রামের গেটে 3জন লোক এসে দাঁড়ালো। অদ্ভুত তাদের বেশভূষা, ধূরস্থ কালো স্যুট পরা, কিন্তু পায়ে জুতো নেই। তারা গ্রামের মোড়লকে ডেকে বলে, আমাদের একটা বাচ্চা দাও, পাহাড়ের খিদে পেয়েছে। আমরা সবাই চুপ। আগুনের কাঠ ফাটছে চটপট শব্দে, আর বিষ্ণুদা বলে চলেছে, মোড়ল রাজি হয়নি, তাদের অপমান করে গ্রাম থেকে বের করে দিল। সে রাতে হঠাৎ কোনো কারণ ছাড়াই দাউ দাউ করে জ্বলে উঠল পুরো গ্রাম। ঘর বাড়ি গবাদি পশু সব ছাই হয়ে গেল স্যার। আর তারপর শুরু হলো এক অদ্ভুত অসুখ। গ্রামের লোকেরা বুঝলো ভুল হয়ে গেছে। সেই 3জন আবার ফিরে এলো ঠিক 30 বছর পর। এবার আর কেউ না করেনি। গ্রামের একটা সদ্যজাত শিশুকে তাদের হাতে তুলে দেওয়া হলো স্যার। গ্রাম শান্ত হলো, বেঁচে গেল। শেখরবাবু একটু নড়ে চড়ে বসে হেসে বললেন, বাবা, বেশ ইন্টারেস্টিং তো। তারপর? বিষ্ণুদা এবার শেখরবাবুর চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে একটা অদ্ভুত শূন্যতা। তারপর থেকে এটাই নিয়ম হয়ে গেছে স্যার। প্রতি 30 বছর অন্তর তারা আসে, গ্রামের গেটে দাঁড়িয়ে একটা অদ্ভুত বাঁশি বাজায়, আর গ্রামকে বাঁচানোর বিনিময়ে একটা তাজা প্রাণ নিয়ে যায়। সুমিতবাবু হুইস্কির গ্লাসটা নাড়তে নাড়তে বললেন, গল্পটা ভালো বিষ্ণু, কিন্তু বড্ড ক্লিশে, সেই পুরোনো দিনের কুসংস্কার। বাট ওই খালি পা আর বাঁশির এডিশনটা বেশ মজার। বিষ্ণুদা এবার একটু উত্তেজিত হয়ে পড়ল। কুসংস্কার নয় স্যার, 30 বছর আগে, ঠিক 30 বছর আগেই ওরা শেষবার এসেছিল। তখন আমার বয়স 12। আমার ছোট ভাই অজয়, যে ছবি আপনারা ডাইনিং রুমে দেখলেন, ওকেই ওরা নিয়ে গেছিল স্যার। আমার চোখের সামনে দিয়ে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল, আর আমি কিচ্ছু করতে পারিনি স্যার। কথাটা শেষ হতেই একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। রাই শিউরে উঠে ঋষিকে বুকের কাছে জাপটে ধরলেন। ওনার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আমি মনে মনে একটা হিসেব কষছিলাম। বিষ্ণুদার ভাই হারিয়েছিল 1994 সালে, আর আজ 2024। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি চঞ্চলের দিকে তাকাতেই ও যেন একটু তুতলে বলল, আর্য, ক্যালেন্ডারটা একবার দেখ তো মোবাইলে। আজ
আজই তো সেই তারিখ, 30 বছর পূর্ণ হলো আজ। আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। শেখরবাবু এবার হো হো করে হেসে উঠলেন। আরে আর্যবাবু, আপনারাও শুরু করলেন। রাইটার মানুষ তো, তাই বিষ্ণুর গল্পে মশলা মেশানোর জায়গা পেয়েছেন, তাই না? বিষ্ণু, তুমি তো দারুণ প্লট বানিয়েছো। বলিউড মুভি হয়ে যাবে তো এতে। বিষ্ণুদা এবার চিৎকার করে উঠল। ওর গলার স্বর কান্নায় ভিজে গেছে। মস্করা করবেন না স্যার, প্লিজ। আপনারা কেন বুঝছেন না? আমরা জানতাম আজ ওরা আসবে, তাই তো গতকাল রাতেই গ্রামের সব বাচ্চাকে আমরা আত্মীয়দের বাড়ি পাঠিয়ে দিয়েছি। পুরো তিনচুকে গ্রামে এখন একটাও শিশু নেই। আমরা চেয়েছিলাম ওরা এসে দেখুক গ্রামে বাচ্চা নেই, শূন্য। তাহলে হয়তো এই পাপচক্রটা বন্ধ হবে। কিন্তু আপনারা বিষ্ণুদা ওর জীর্ণ আঙুলটি তুলে ঋষির দিকে তাকালো। আপনারা জোর করে ঢুকে পড়লেন। আমি বারণ করেছিলাম স্যার, পায়ে ধরেছিলাম আপনাদের রুম না দেওয়ার জন্য। এখন এই পুরো গ্রামে এই মরে যাওয়া অন্ধকারের মধ্যে কেবল একটাই বাচ্চা আছে স্যার, আপনার ছেলে ঋষি। উমা, সে কি কথা? বলে উঠলেন রাই। শেখরবাবু এবার একটু থতমত খেলেন, তবে মদের নেশা আর ইগো তাকে দমতে দিল না। তিনি গ্লাসটা উঁচিয়ে বললেন, যত সব ফালতুর লজিক। বাচ্চা নেই বলে আমার ছেলেকে নেবে? কোন জামানায় আছো ভাই? এসব গাঁজাগুড়ি গল্প ছাড়ো তো। দেখি তো আজকে কে আসে আমার ছেলেকে নিতে। চিয়ার্স। সঙ্গে সঙ্গে সুমিতবাবুও চিয়ার্স। বলে সম্মতি জানালেন। দেখি কার ঘাড়ে কটা মাথা। ঋষিকে নিয়ে দেখাক। দেখেই বোঝা যাচ্ছিল রাই আর মীরা বেশ ভয় পেয়েছেন। এবার বিনতির সুরে বরকে বললেন, ওগো, এবার ঘরে চলো, আর ভালো লাগছে না। ঋষিকে ঘুম পাড়াতে হবে তো। হ্যাঁ গো শেখরদা। সুমিত, চলো রুমে। বলে উঠলেন মীরা আর ঋষি কোলে রাইয়ের সাথে ঘরের দিকে হাঁটা লাগালেন। ধুর, যত সব লেডিস সেন্টিমেন্ট। কিসের ভ? শেখরবাবুর কথাটা শেষ হলো না, আর ওনার অট্টহাসিটা মাঝপথেই গলার কাছে আটকে গেল। পাইন বনের গভীর অন্ধকার চিরে ভেসে এলো একটা হাড় হিম করা শব্দ। ওটা কোনো সাধারণ বাঁশি বা সিটি নয়। মানুষের হাড়ের বাঁশি বাজালে যেমন কর্কশ এবং তীক্ষ্ণ আওয়াজ হতে পারে, ঠিক তেমন একটা শীষ। শব্দটা এত তীব্র যে মনে হলো আমাদের কানের পর্দা ফেটে যাবে। মুহূর্তের মধ্যেই সবার হাসি থেমে গেল। সুমিতবাবুর হাত থেকে উইস্কির গ্লাসটা খসে পড়ে চুরমার হয়ে গেল পাথরের ওপর। বনফায়ারের আগুনটা যেন হঠাৎ করেই নিস্তেজ হয়ে এলো, আর চারপাশের অন্ধকারটা এক লাফে এগিয়ে এলো আমাদের ঘিরে। মীরা ভয়ে নিজের মুখটা দুহাতে ঢেকে ফেললেন। শেখরবাবু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। থমথমে মুখে বিষ্ণুদা উঠে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে গ্রামের প্রত্যেকটা বাড়ির আলো জ্বলে উঠল, আর এক এক করে গ্রামের সবাই বেরিয়ে এলো। এক অদ্ভুত বিষণ্ণতা মাখা মুখে বিষ্ণুদা রাইয়ের দিকে এগিয়ে গেল, আর তারপর ওর সেই চিরপরিচিত হাসির সাথে হাড় হিম করা ঠান্ডা গলায় বলল, দিন বৌদি, বাচ্চাটাকে দিন। পাহাড়ের খিদে মেটানোর সময় এসে গেছে যে। শুনছিলেন গল্প বলি অভিযাত্রীকে গল্প অভিযানের প্রথম গল্প পাহাড়ের খিদে। রচনায় এবং কথকের চরিত্রে আমি আপনাদের গল্প বলিয়ে সায়ন, চঞ্চলের ভূমিকায় সায়ন দে, রাইয়ের ভূমিকায় হিয়া, মীরার ভূমিকায় সৃজিতা পাল, সুমিতের ভূমিকায় শোভন দত্ত, আর আর্য, শেখর এবং বিষ্ণুদার ভূমিকায় এবং ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে আবারও আমি সায়ন। অ্যান্ড ফাইনালি পোস্টার আর থাম্বনেল ডিজাইনে আমাদের গুগল বাবাজি জেমিনাই আর শোভন দত্ত। তাহলে কেমন লাগলো আজকের গল্প? আপনাদের কি মনে হয় গল্পটায় কতটা সত্যি আর কতটা মিথ্যে, আর জায়গাটা আসলে কোথায়? জানাবেন কমেন্টে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং শেয়ার করবেন প্লিজ। আর যদি অলরেডি সাবস্ক্রাইব না হন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরের সপ্তাহে আবারও ফিরছি নতুন একটা অভিযানের অদ্ভুত গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে রাখবেন গল্প বলি অভিযাত্রীকে।